আজকে অনেকগুলো বিষয় নিয়ে আজকের হল্লাবল শুরু করব। একদম প্রথম আপনারা জানেন অলরেডি, আজকে সারা দিনভর খবরে শুনেছেন যে আবারও শহর কলকাতার একেবারে উপকণ্ঠে রাজারহাট এলাকায় বোম বিস্ফোরণ হয়েছিল গতকাল। 3টি বোম উদ্ধার করা হয়েছে, মানে 2টো বোম উদ্ধার করা হয়েছে, একটা তো বিস্ফোরণ হয়েছে। এবং এই ঘটনায় আবার এনআইএকে বোমা বিস্ফোরণের তদন্ত করতে আসতে হলো। ঠিক যখন এই ঘটনা ঘটছে তখন উত্তরবঙ্গে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভার একাধিক সদস্য তারা গুরুত্বপূর্ণ বৈঠকে রয়েছেন। সীমান্ত সুরক্ষা নিয়ে তারা আলোচনা করেছেন, কথা বলছেন। উত্তরকন্যায় বৈঠক হয়েছে এবং বিএসএফ ক্যাম্পে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন গতকাল, তিনি পৌঁছানোর পর, এবং সীমান্ত সুরক্ষা মূল বিষয় করে আলোচনা হয়েছে। ঠিক এই সময়তে অবৈধ নির্মাণ, সাংসদের যে ফান্ডে তৈরি করা পার্টি অফিস, সেই অফিসকে 2বার নোটিশ দেওয়ার পর আজকে প্রশাসন পদক্ষেপ নিল। ডায়মন্ড হারবার লোকসভার মধ্যে অবস্থিত আমতলাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রায় 5 তলা ভবন, সেটার একটা বড় অংশ আজকে গুঁড়িয়ে দেওয়া হলো। আপনারা দেখতে পাচ্ছেন সেই ভবনের ছবি। আমি আমার সতীর্থদের বলবো ছবিটা একটু বড় করে দেখাতে। আপনারা দেখলে অবাক হবেন যে প্রত্যেকটা ফ্লোরে একের পর এক বাতানুকূল যন্ত্র, অর্থাৎ এয়ার কন্ডিশন মেশিন, এসি লাগানো রয়েছে। অর্থাৎ বিলাসবহুল এই অফিস, এটা অবৈধভাবে তৈরি করা হয়েছে বলছে প্রশাসন। এবং আজকে প্রশাসনিক পদক্ষেপে বুলডোজার চলল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই অফিসে। যখন এই ভাঙার কাজ হচ্ছে, ঠিক সেই সময় অনেক দিন পর আবার খানিকটা ওই পুরনো ধাঁচে পাওয়া গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বললেন যে যারা এই কাজ করছে বা এইভাবে ভাঙচুর করা হচ্ছে তার পাল্টা প্রতিউত্তর তিনি দেবেন। কিভাবে দেবেন আমরা জানি না, বা কখন দেবেন সেটাও উনি স্পষ্ট করেননি, কিন্তু প্রতিউত্তর উনি দেবেন। পাশাপাশি তিনি এটাও বলেছেন আজকে যে যারা বিদ্রোহী হয়েছেন, অর্থাৎ ঋতব্রত শিবিরে গেছেন বা 20 জনের এনসিপিআই তৈরি করেছেন, বা কয়েকজন রাজ্যসভার সাংসদও তারা অব্যাহতি চেয়েছেন বা ইস্তফা দিয়েছেন, তারা ফিরে আসলে 1 ঘন্টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দল ছেড়ে দেবেন। কারণ তাকে নিয়ে যত সমস্যার সূত্রপাত, তিনি বলছেন মূলত তারা যদি ফেরে আমি দল ছেড়ে দেব, অর্থাৎ দল থেকে ইস্তফা দেব। যদিও আপনাদের মনে হতে পারে যে বিভিন্ন সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন হারলে আমি হাত কেটে ফেলবো, ফাঁসির দড়িতে উঠবো। এগুলো নিয়ে বিতর্ক আজকে ডেফিনেটলি থাকবে এখানে। এবং একেবারে শেষ যে বিষয়টা আমরা আজকে রাখবো বা রেখেছি, সেটা হচ্ছে যে এই যে দালাল শাহিন শাহ বা মোহাম্মদ শামীম, এই যে যারা রাজারহাটের বিস্ফোরণের সঙ্গে জড়িত, এরা কারা, কোথা থেকে এসছে? এরা কি অনুপ্রবেশকারী, বাইরে থেকে এসছে? একটা ব্যাগের মধ্যে বোম নিয়ে দুজন নাবালককে বোম রাখতে বলে এবং তারপর 5-7 মিনিটের মধ্যে পরিবার বলছে বিস্ফোরণ হওয়া। ভয়াবহ ঘটনা, যে ঘটনার এনআইএ তদন্ত হয়েছে। বিকেলের দিকে আমরা দেখছিলাম, সন্ধ্যে 6টার কিছু আগে, পুলিশ যে 2টো বোমকে উদ্ধার করেছে তাকে ডিফিউজ করেছে পুলিশ, বোম স্কোয়াড। সেই ছবিও আমরা আপনাদেরকে দেখিয়েছি, ডিফিউজালের ছবি দেখিয়েছি। আসুন, আমি আজকে যারা রয়েছে আলোচনায়, আমি সরাসরি চলে যাই। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর দীপঙ্কর সরকার, বিজেপি মুখপাত্র, স্বাগত জানাই দীপঙ্কর দাকে। দেবব্রত রায়, তৃণমূল কংগ্রেস মুখপাত্র, আমাদের সঙ্গে রয়েছেন। গৌরব মজুমদার, বাম মুখপাত্র, সিপিএম নেতা, গৌরবও আমাদের সঙ্গে রয়েছেন। সুজিত কুমার পাটোয়ারি, জাতীয় কংগ্রেস মুখপাত্র, তিনি আমাদের সঙ্গে আজকে অনলাইনে আমাদের এই প্যানেলে অংশীদার হয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন। আসুন আজকে আপনাদের দেখাই অভিষেকের যে পার্টি অফিস, যেটা দিয়ে আমরা শুরু করব আজকের এই অনুষ্ঠান, যেটাকে ভেঙে চুরে দেওয়া হলো। খানিকটা অংশ তো তার ড্যামেজ করাই হলো প্রশাসনের তরফে। পরবর্তীকালে কী উদ্যোগ নেবে তৃণমূল কংগ্রেস আমরা জানি না, কিন্তু যে ছবিটা দেখা যাচ্ছে সেখানে বিক্ষুব্ধ কিছু সাধারণ মানুষ বা বিজেপি কর্মী সমর্থক, তারাও ছিলেন, সাধারণ মানুষও ছিলেন। কে কি বলছেন তাদের বক্তব্য একবার সামনে তুলে আনা দরকার। একদম যারা স্থানীয় লোকাল পিপল, তাদের এই পার্টি অফিস সম্পর্কে কি মন্তব্য রয়েছে শুনুন। আমরা প্রচন্ড পরিমাণে, কারণ 15 বছর যে অত্যাচার আমাদের এই সমাজ থেকে জাহাঙ্গীর, শাহজাহান এবং হুমায়ুন কবির শুরু করে যাদের জন্ম দিয়েছে, বাবর থেকে ঔরঙ্গজেব, তারপরে এই দুষ্কৃতিগুলো জন্ম আমাদের এই অফিসেই হয়েছে। এছাড়াও গরু, কয়লা, প্রত্যেকটা চুরির টাকা এখানেই
ভাগাভাগি হতো, একদম বন্ধ করে দিতে হয়। সাধারণ মানুষের চলাচল তো দূরের কথা, যত দোকানদার ছিল, যত ছোটখাটো অটো চালক, রিক্সা চালক, এদেরও চলতে দিত না, ইচ্ছা মতো ওদেরই রাত করে বেড়াতো, প্রতি গেটে বন্ধ রেখে দিত। ও যখন আসতে হবে, হয়তো 8টায় এসে আসলে সকাল 6টা থেকে পুরো রাস্তা অবরোধ থাকতো। আমরা যে পরিমাণে 15টা বছর যে পরিমাণে দুঃখ পেয়েছি, তার থেকে আমরা দেখো খুশি পেয়েছি। আমরা খুব খুশি পেতাম, এই আনন্দ আমরা আমাদের এক সময় এত অত্যাচার করেছে, আমরা কিছু করতে পারিনি, কিছু জিম্মা লেখা ছিল। যেমন আমাকে একটা রামনবমীর কেসে জেল খাটানো হয় 22 দিন। আমি নিজেও, আমার কোনো ভূমিকাই ছিল না। এই নবকুমার বেতাল ভোকা এবং এখানে যারা দুষ্কৃতী, তারা মাস্টারমাইন্ড, তারা হলেন না। এই ল্যাপটপটা আমি এই স্যারকে তুলে দিচ্ছি, এটা ওপর থেকে দেওয়া হয়েছিল, আমি স্যারকে দিয়ে দিচ্ছি। ওপর থেকে কেউ কার্যকর্তা দিয়েছিল, যেটা আমি গুড়িয়ে পেয়েছি। এটা এই মুহূর্তে পাবলিক কেউ দিয়েছিল, আমি এটা স্যারের হাতে তুলে দিচ্ছি। এই ল্যাপটপটা আমি ওপর থেকে কেউ দিয়েছিল, যেটা আমি গুড়িয়ে পেয়েছি। এই মুহূর্তে আমি আমাদের বিষ্ণুপুর থানার যে স্যার রয়েছে, এই স্যারের হাতে আমি এটা তুলে দিচ্ছি। যদিও আমরা যেটুকু জানি, এই অফিস থেকে কিছু খালি ট্রাঙ্ক, এই একটা ল্যাপটপ যেটা সামনে দেখাচ্ছিলেন এক ভদ্রলোক, এটা উদ্ধার করা হয়েছে। আর মহিলাদের তরফেও কিন্তু ভয়াবহ অভিযোগ এসছে। কি এসছে সেটা একবার শোনাই। অভিজিৎ দাস ববির স্ত্রীও আজকে ছিলেন ঘটনাস্থলে, তিনি কি বলছেন, কি অভিযোগ তার শোনাই একবার। কি হতো কি করে জানবো, আমরা থরি না ভিতরে এসছি তো, শুধু জানতাম যে না এখান থেকে এমন কিছু হয় যার জন্য মানুষ ভয় পেয়ে যায়। আর যেদিন অভিষেক আসে সেখানে তো মোটামুটি 3 কিলোমিটার 4 কিলোমিটার হবে, প্রশাসন আরও বলতে পারবে, পুরো স্যানিটাইজ করে দেওয়া হতো। প্রচুর দুষ্কৃতী নিয়ে গিয়ে বম্বিং করে এসছে, জানেন ওনার নেতৃত্বে হয়েছে, দিলীপ মণ্ডলের নেতৃত্বে হয়েছে। কিছু মস্তান গিয়েছিল, এখানে কি হবে, অবৈধ কাজকর্ম, মস্তানদের ঠেক ছিল, দুষ্কৃতীদের ঠেক ছিল, জানি না ভিতর থেকে কি কি পাওয়া যাবে। পুলিশ প্রহরায়, এই অফিস তো ছিল প্রশাসনের প্রহরায় ছিল, তো দিন রাত পাহারায় দিয়ে কি যে এর মধ্যে যক্ষের ধন আছে আর কি যে আছে, ওরা খুললে হয়তো দেখা, যদি যাতে মোটামুটি থাকতো এখানে। হ্যাঁ, গোটা 50 তো হবেই, সব সময় থাকতো। আর যেদিন তো মানে ওই অবৈধ এমপিটা আসতো না, সেদিন তো আর বলার কথাই ছিল না। কোন এমপিকে আপনি দেখেছেন যে কোথাও গেলে সেখানে জ্যামার বসিয়ে দেওয়া হয়, আপনি কল করতে করতে যাবেন, আপনার ফোন এখানে এসে ডিসকানেক্ট হয়ে যেত। মানে এত কিছু, ও যে কিসের ভয় ছিল না কি করতে চাইতো ওই জানে। আমার প্রথম প্রশ্ন থাকবে দেবব্রত দার কাছে, কারণ দেবব্রত দা আজও তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশ্চিতভাবে হয়তো সমর্থন করবেন। কিন্তু আমার প্রশ্ন দেবব্রত দার কাছে, দিনরাত একটা অফিসে প্রহরা রাখতে হতো কেন? দিনরাত পুলিশকে সেখানে ঘিরে রাখতে হতো কেন? এই যে নবকুমার বেতালের নাম উঠে আসছে, একাধিক মানুষের বিরুদ্ধে তার অভিযোগ। রামনবমীর মিছিল বার করেছিল এলাকার মানুষ, সেখানে বহু লোককে গ্রেপ্তার করা। এই যে দিনরাত 50টির বেশি ছেড়ে সব সময় থাকতো, যখন অভিষেক আসতেন তখন একে নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হতো। মানে এগুলো তো সবটাই খানিকটা অপ্রত্যাশিত। মানে একজন স্বাভাবিক সাংসদ, আপনাদের 29 জন যে সাংসদ আছেন এখনো, তাদের মধ্যে যারা অন্যদিকে চলে গিয়েছেন তাদেরকে যদি বাদও দিই, যদিও আজকে অভিষেক বলছেন তারা ফেরত আসলে আমি ইস্তফা দিয়ে দেবো, দেবেন কিনা জানি না, কিন্তু আমার কথা হচ্ছে কেউ তো এত গুরুত্ব পান না। অভিষেকের এই অফিসে কি এমন ছিল যেখানে প্রত্যেক মানুষ আজকে বিরক্ত, বিব্রত, অত্যাচারিত কেন? দেখুন, ওই অঞ্চলের মানুষ যদি বিব্রতই হতো কিংবা অত্যাচারিত, যেটা অভিযোগগুলো আনছেন, আমি শুনলেন তো? হ্যাঁ, না, উনি তো বললেন বোম্বিং হতো, মানে যদিও পরমাণু বোমটম ছিল বলেন, ওটা দিলীপ মণ্ডল এক জায়গায় গিয়ে বোম্বিং করে নিয়ে এসেছিল এখান থেকে ছেলে নিয়ে গিয়ে। চাই আমরা তো দেখতে পেলাম কারা করছে, কার্যকর্তারা গলায় উত্তরীয় ঝুলিয়ে তারা ল্যাপটপ নিয়ে আসছে, তারা এখানে কার্যত শাসকের আইন চলছে, যে চোখের সামনে আমরা দেখতে পেলাম। সেখানে অফিসটা বৈধ ছিল। শুনুন, বৈধ অবৈধ কে বলবে? সেটা কার্যকর্তারা বলবে, আপনি বলবেন, আমি বলবো। কার্যকর্তা কেন বলবেন? দুবার নোটিশ দেওয়া হয়েছে, তারপর ভেঙে দেওয়া যায়। আর কিছু 15 তারিখে লাস্ট উত্তর দেওয়া হয়েছে। এটা বলুন না যে এটা বৈধ ছিল না অবৈধ। শুনুন, বৈধ অবৈধ বলার আপনি কেউ নন। তাহলে দুবার নোটিশ, হ্যাঁ নিশ্চয়ই নোটিশ দিয়ে, তাহলে নোটিশ দেওয়ার পর তাহলে আপনারা আইনি পদক্ষেপ নিলেন? নিশ্চয়ই নেওয়া হয়েছে, নিশ্চয়ই নেওয়া হয়েছে। আটকালো না কেন? শুনুন, এখন হচ্ছে শাসকের আইন চলছে, তো শাসক এখন দরকার পড়লে কোমরে দড়ি পরেও ঘোরাতে পারে, শাসক দরকার পড়লে এখন মাথা নেড়াও করে দিতে পারে, শাসক দরকার পড়লে একটা ইট ছুঁড়ে মারতে পারে,
দরকার পড়লে মব লিঞ্চিং করতে পারে, দরকার পড়লে ডিম ছুঁড়ে মারতে পারে, সবই নাকি কয়েকদিন আগেও তো বলা হচ্ছে নাকি সরকার থেকে নির্দেশ দেওয়া হচ্ছে, এটা মেদিনীপুরে বললো সরকারি নির্দেশ আছে, পরে সেটা উইথড্র করে রেখেছে। এখন শাসকের যে আইন চলছে সেখানে গিয়ে দেখা গেল যারা নোটিশের পর যে নিয়মগুলো পদক্ষেপগুলো আছে এখানে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বীকার করেছেন এর প্ল্যান রয়েছে, সব কিছু রয়েছে, তারপরও এটা ভেঙে দেওয়া হয়েছে। আমরা একটা বলছি দীপঙ্কর দা এখানে আসছে যারা কাঁচের ঘরে বাস করে সেখানে ঢিল ছোঁড়া উচিত না। রাজনীতি সম্ভাবনার খেলা, আজ সম্ভাবনায় একেবারে এই একই কথা অভিষেক বলেছেন। নিশ্চয়ই অভিষেকের বক্তব্যটা শুনে না সেখানে দেবব্রতদা শেয়ার করছেন, উনি বলেছেন পাল্টা হবে। কি বলেছেন অভিষেক একবার শোনাই। আজকে অনেক দিন পর, মানে 4 তারিখের পর আজকে অভিষেককে অনেকটা অ্যাগ্রেসিভ দেখা গেল। দেখুন কি বলেছেন। তৃণমূলের পার্টি অফিস ভাঙছে, আমি তাদের বলবো যে অনেক অত্যাচার তো করেছেন তৃণমূল কংগ্রেসের নেতাদের উপর, কর্মীদের উপর। পার্টি অফিস ভাঙা, গুড়িয়ে দেওয়া, যে ধারায় যে আইনে আজকে পার্টি অফিসগুলো ভাঙা হয়েছে না, একই আইনে কিন্তু যখন আবার সরকার পাল্টাবে বিজেপির একটা পার্টি অফিস বাংলায় থাকবে না। আমি হুঁশিয়ারি দিচ্ছি না, যে আইনে আপনি ভেঙেছেন একই আইন প্রযোজ্য করেই ভাঙা হবে। যখন একটা কেস সাবজুডিস রয়েছে, একটা মামলা করা হয়েছে মে মাসের 7 তারিখ 8 তারিখ, আজকে জুলাই মাসের 18 তারিখ, আপনি সেই মামলা উপেক্ষা করে নিজের ক্ষমতা প্রদর্শন করতে গিয়ে, নিজের হাতে কত ক্ষমতা সেই দেখাতে গিয়ে বুলডোজার মডেল, ভোটের আগে ছিল অন্নপূর্ণা ভান্ডার আর ভোটের পরে বুলডোজার, এই হচ্ছে বিজেপির প্রকৃত স্বরূপ। তো যারা ভাবছেন বুলডোজার চালিয়ে তৃণমূল কংগ্রেসকে ধমকে চমকে দমিয়ে রাখবো, তৃণমূল কংগ্রেস আরো শক্তিশালী হবে। আর আপনি বাড়ি ভাঙুন, পার্টি অফিস তো মন্দির আমাদের, যদি কেউ ভাবে পার্টি অফিস ভাঙে, যদি কোনো অবৈধভাবে সরকারি জায়গা দখল করে পার্টি অফিস কেউ করে, সে পার্টি অফিস আপনারা যথাযথ সরকারি ব্যবস্থা নিতে পারেন, আমার কিছু বলার নেই। কিন্তু এই জায়গাটা তো সরকারি নয়, কিনে অফিস বানানো হয়েছে, তার প্ল্যান রয়েছে, বৈধ নথি রয়েছে, সব হাইকোর্টে আমরা জমা দেবো। তারপরেও আপনারা ক্ষমতা দেখাতে গিয়ে যে পার্টি অফিস ভেঙেছে, প্রত্যেক ক্রিয়া সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা বিজেপির নেতারা যেন ভুলে না যায়। আর ঈশ্বর সৃষ্টিকর্তা সর্বশক্তিমানের আশীর্বাদে যদি বেঁচে থাকি, ওই যে বললাম যে আইনের যে ধারায় আপনারা এই অত্যাচারগুলো করেছেন, একই আইনের একই ধারায় 31-এ ফিরিয়ে দেবো সুদ সমেত। সরাসরি দীপঙ্কর দার কাছে উত্তর নেওয়ার আগে একবার অভিজিৎ দাস ববি কি বলেছেন শোনাই। ওর কথা শোনার কোনো গুরুত্ব দেওয়ার দরকার আছে? এটা সাইকো, ওকে মনে হয় সুস্থ মস্তিষ্কের মানুষ, যে ডেমোক্রেসিকে ডিস্ট্রয় করে, যে এখানকার লোককে ভোট দিতে দেয় না, যে অত্যাচার করে পর অত্যাচার করে এসছে, যে মনে করে ওরা একাই থাকবে আর কেউ থাকবে না, তা সে সাইকো ছাড়া কি? ইজ নাথিং বাট এ সাইকো। ও এখানে ডিএম কি বোকা নাকি? একজন আইএএস, ওর মতো কি ক্লাস 8-এর সব সাবজেক্টে ফেল করেছে যে ডিএম রয়েছেন? তা ডিএম যখন ভাঙার অর্ডার দিয়েছেন তার মানে কি? ওকে বারবার শোকজ করা হয়েছিল, ওকে নোটিশ পাঠানো হয়েছিল যে তোমার বিল্ডিংয়ের পারমিশন কি আছে। ওইটা হচ্ছে লিভস অ্যান্ড রাউন্ডসের নামে জমিটা কেনা, তার পুরো টাকাটাও দেয়নি। সেই ছেলেটা অসুস্থ হয়েছে, মতিউর রহমান মতি বলে ডাকি আমরা, সেই ছেলেটা, ওইটা একটা বেকারি ছিল ওদের, সেই বেকারিটাকে অফিস করার জন্য ফোর্সফুল এটাকে পোড়ানো হয়েছে। এটা তদন্ত করা উচিত। আমি ডিএমকে বলেছি যে এটা তদন্ত করা উচিত, যে বেকারিটা কারা পড়ালো, আর বেকারিতে যে সমস্ত 40-45 জন মুসলিম লোক কাজ করতো তাদের ভবিষ্যৎ কী হলো? সেসব গরিব লোকগুলো বেঁচে আছে না মরে আছে, তাদের ফ্যামিলি কীভাবে চলছে কেউ জানে না। এই বিল্ডিংটা কমপ্লিট করার পরে আমার এই বাড়ি থেকে মাত্র 50 মিটার দূরে ওই বিল্ডিংটাতে রেখে দিত শওকত মোল্লা ক্রিমিনালদের। ক্রিমিনাল, পুলিশ পাহাড়ে ক্রিমিনাল পৃথিবীতে কোথাও হয় না, একমাত্র এখানেই হতো। মানে শুধুমাত্র অবৈধ কাজ নয়, দীপঙ্কর দা এটা বলছে যে সেফ শেল্টার ছিল অপরাধীদের, মানে শওকত মোল্লা বা এই জাহাঙ্গীর, এদের যারা মাসল ম্যান ছিল, মানে গুলি বোমা বন্দুক নিয়ে এর মধ্যে তারা নিজেদেরকে শেল্টার দিয়ে রাখত, পুলিশ প্রশাসন পাহারা দিত বাইরে। দেখুন, আমরা একটা জিনিস তো পরিষ্কার যে প্রশাসনের কাজ করার চেষ্টা করছে। এই প্রশাসনই 2 মাস আগে করতে পারতো কাজটা। আপনি দেখেছেন বাড়ি যখন ভাঙছে, আপনি দেখুন বাড়িটা একটা জিনিস, বাড়িটা যদি প্ল্যান থাকে ঠিক আছে, বাড়িটা কিন্তু ভাঙছে না, বাড়ির যে সামনের অংশ রাস্তায় চলে এসেছে। আপনি দেখুন, আপনার ভুলে যাবেন, আমি ওখানে ছিলাম না, আমার যা দেখে মনে হয়েছে যে সামনে যে অংশটা পুরোটাই রাস্তা অকুপাই করে রেখেছে, সেই অংশটাকে কিন্তু ভাঙছে। বাড়ির শেডগুলো যে, এটা কি হয় নাকি? রাস্তার দেখুন লাইট পোস্টের উপরে চলে এসেছে শেডটা, তাকেই দেখুন আপনি, আপনার ক্যামেরায় দেখা যাচ্ছে। এ তো গায়ের জোরে করা, পিসির সাম্রাজ্যে ভাইপো যা পেরেছে তাই করেছে। ভোট করতে দেয়নি সেটা তো ববিতা বললো, যে কার জমি নিয়েছে সেটা আমি এর দিকে যাচ্ছি না, কিন্তু এর যে অধ্যত্ব দেখুন, যে কথাগুলো বলেছে একজন রাজনৈতিক নেতার কথা, এই ধরনের কথাগুলো একদম পাড়ার ফচকা ছেলেরা রকে বসে এই ধরনের কথাবার্তা বলে। পিসি না থাকলে কোনোদিন কোনো কাউন্সিলর হওয়ার যোগ্যতা থাকতো না, এমপি তো ছেড়ে দিন, কারণ রাজনীতি তো পৈতৃক সম্পত্তিতে পেয়েছে।
এর সম্পর্কে বলা মানে আপনাদের ইয়ার টাইম নষ্ট করা। দাদা আমি মনে করি অনেক বিষয় আলোচনার আছে আপনাদের মতন চ্যানেলে। একে সত্যি সত্যিই বলেছে যে মস্তিষ্কের বিকৃতি সবেতে শুরু হয়েছে, কখন কি বলছে জানে না। বলেছিল ভোটে হেরে গেলে হাত কেটে দেবো, সে অর্জুন সিং জিতেছে অনেক বছর হয়ে গেছে, গলায় দড়ি দেবো, মৃত্যুবরণ করবো, এখানে গুলি করব, অনেক কিছু অনেক সময় বলে ফেলেছে। এর সম্পর্কে আলোচনা না করাই ভালো। সুস্থ সংস্কৃতির এই বাংলায় এরকম রাজনীতি চলে না, বাংলার না, মানুষ। কিন্তু আবার ক্ষমতায় ফিরে আসলে বিজেপিরও পার্টি অফিস একই রকমভাবে ভাঙা হবে। দেখুন সে তো চাচির মুখে যদি দাড়ি থাকতো তাহলে চাচি চাচা হতো। এ তো অনেক সময় অনেক কিছু স্বপ্ন দেখেছে, দেখে দেখে বিভোর হয়ে আজকে এই অবস্থা হয়েছে। নিজের দলে কে আছে, সকালে নেই বিকেলে নেই, কিছু বলতে পারছে না, বলছে যে আপনারা ফিরে আসুন, আমি 1 ঘন্টা পরে ইস্তফা দেবো। আরে বাবা, ক্ষমতা থাকলে লোকের ডাকার বল না, আগে আমি ইস্তফা দিয়েছি এবার আসুন। তা বলার যোগ্যতা নেই, সেটা বলার যোগ্যতা নেই যে আমি ইস্তফা দিয়ে দিয়েছি, আমি শেষ করে দিয়েছি তৃণমূলকে, আপনারা এসে বাঁচান, সেটা বলার ক্ষমতা নেই। তো অবস্থাটাই এরকম জায়গায়। আর এদেরকে বাঁচিয়ে রাখার জন্যই, এই ক্ষমতায় রেখে দেওয়ার জন্যই যারা ভাবছে যে এরকম করা যে করতে পারবে, সেটা কোনোদিনই সম্ভব না। মানুষ এদেরকে বিসর্জন দিয়েছে, এদের সম্পর্কে আলোচনা করা মানে মানুষের সময় নষ্ট করা। বেশ, গৌরব। সেটা হচ্ছে যে অনেকদিন পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখলাম বেশ স্টেজ দেখে বলছে, কিন্তু আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটু মনে করিয়ে দেবো, আপনার পিসি যখন মুখ্যমন্ত্রী ছিলেন, অমিত মিত্র সঙ্গে কোনো একটি ঘটনা ঘটেছিল দিল্লিতে, সেই দিন রাত্রিবেলা সারা রাজ্য জুড়ে প্রায় 1,500 সিপিআইএমের পার্টি অফিস দখল হয়েছিল, আগুন জ্বালানো হয়েছিল, ভাঙচুর করা হয়েছিল এবং প্রায় 1000 খানেক কমরেডের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। তাহলে সেদিনকে সেটাকে তুমি বলছো যে বিরোধী দলনেতা, তার মাধ্যমে যে ঘটনাটা ঘটেছিল, কোনটা? ঋতব্রতর মাধ্যমে অমিত মিত্রের সঙ্গে দিল্লিতে। হ্যাঁ একদম, ঋতব্রত ওখানে কি করেছিল, তো যাই হোক এখানে রাজ্য জুড়ে এই ঘটনা ঘটেছিল। সুতরাং তৃণমূল কংগ্রেস যে রাস্তা দেখিয়ে এসছে সেই রাস্তায় এখন বিজেপি চলছে। এই পার্টি অফিস ভাঙা, দখল করা, এই করা ওই করা সমস্ত চলছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, সারাদিন ধরে আমি দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাকি নির্বাচনী কার্যালয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ কার্যালয়, মূল কার্যালয় নাকি ভাঙা হলো। কিন্তু আমি একটু এই ফোনে টোনে ঘাটছিলাম যে ডায়মন্ড হারবারের এমপির মূল কার্যালয়টা কোথায়, এইটা কি অরিজিনাল মূল কার্যালয় নাকি অন্য কিছু আছে। তো আমি দেখলাম সেখানে ঘাটতে ঘাটতে দেখলাম 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট, ডায়মন্ড হারবার এমপির হচ্ছে যে মূল কার্যালয়। আমার বক্তব্য হচ্ছে, যদি কার্যালয় ভাঙতেই হয় বা ওই অবৈধ নির্মাণ বা যাই হোক ভাঙতেই হয়, তাহলে ভাঙতে তো হবে 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট। তো এখনও পর্যন্ত সেখানে কি যাওয়া হয়েছে না হয়নি? 1, 2 কার্যালয় ওই সামনে শেড টেড ভাঙা হলো, সব বুঝলাম, কিন্তু বক্তব্য হচ্ছে শান্তিনিকেতন ভাঙবার জন্য কলকাতা কর্পোরেশনের যে নোটিশ, তার বাড়ির সামনে বুলডোজার, সাংবাদিকদের সকাল থেকে রাত্রির অবধি ওখানে ডিউটি দেওয়া, যে এই আজকে হয়তো শান্তিনিকেতন ভাঙাভাঙি হবে, সেই শান্তিনিকেতন আজ পর্যন্ত কি একটা ইটও সেখান থেকে ভাঙা হয়েছে? আমার প্রশ্ন। 2, আজকে দাঁড়িয়ে এই যে আপনারা দেখছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা হচ্ছে যে বিজেপি, আপনি বলুন তো, এই আমরা তো বলিনি, বিজেপিও তো বলেছে, বিজেপির বিভিন্ন নেতা, এই যে যিনি ডায়মন্ড হারবারের বিজেপির প্রার্থী ছিলেন, তিনিও তো বলেছেন যে একজন প্রার্থী বা একজন তৃণমূল কংগ্রেসের নেতা মাথার চুল থেকে পায়ের নখ অবধি একটা দুর্নীতিতে নিমজ্জিত একজন ব্যক্তি। আপনি আজ পর্যন্ত বলুন দেবাশিস দা, এই দুর্নীতিতে নিমজ্জিত ব্যক্তি, সেই ব্যক্তির বিরুদ্ধে আজ পর্যন্ত কেন না সিবিআই, না ইডি, না কেন্দ্রীয় সংস্থা, না সেবি থেকে শুরু করে, না রাজ্য পুলিশ থেকে শুরু করে কেউ কোনো রকম ব্যবস্থা গ্রহণ করতে হচ্ছে যে পারলো না? কেন এখনও সে দাঁড়িয়ে এত বড় বড় লেকচার ইডির অফিস থেকে বেরিয়ে কিংবা সিবিআই এর অফিস থেকে বেরিয়ে প্রেসকে ডেকে বড় বড় লেকচার মারছে? তিনি গলায় দড়ি দেবেন কি হাত কাটবেন, আমি চাইবো না তিনি গলায় দড়ি দিন বা হাত কাটুন, এরকম কোনো বিষয় আমি চাইবো না। কিন্তু কথাটা হচ্ছে যে এই যে দুর্নীতিতে নিমজ্জিত একজন ব্যক্তি, তার বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ হবে না? আজকে দাঁড়িয়ে কোর্টে দাঁড়িয়ে সিবিআই বলছে যে একজন এমপি, তার হচ্ছে যে নাকি কোনো ব্যাংকের অ্যাকাউন্ট নেই, অথচ তিনি চার্টার প্লেনে যাচ্ছেন, আসছেন, ঘুরছেন, ফিরছেন, অসুস্থ হলে এখানে সেবাশ্রয় বানিয়ে নিজের আমেরিকাতে চোখ দেখাতে যাচ্ছেন, আর এখানে গরিব মানুষগুলো বিনা চিকিৎসায় কারোর পা বাদ যাচ্ছে, কারোর হাত বাদ যাচ্ছে, কেউ ভুয়ো ওষুধ খাচ্ছেন, কারোর সার্টিফিকেট যে প্রেসক্রিপশানে ডাক্তারের সই নেই, ডেট নেই, এসব হচ্ছে। কিন্তু এই যে এত কিছু থাকা সত্ত্বেও
কেন হচ্ছে যে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না? কেন আরএসএস এর পত্রিকায় লেখা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিরক্ত করা যাবে না, এইসব যা হচ্ছে হচ্ছে, কিন্তু বেশি ওকে ঘাটাঘাটি করা যাবে না? কেন? আসলে বক্তব্যটা এখানেই যে কোথাও কি এই তৃণমূল আর বিজেপির মানে আটঘাট কি সেখানে বাধা আছে, যেখানে নির্দেশে এই সমস্ত হচ্ছে যে সমস্ত ব্যাপারগুলো চলছে, সেই আটঘাটটা কোথায়? একদম। এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ তো করতেই হবে, যদি সেটা এবং হয়তো আরো আগে হওয়া উচিত ছিল। তুমি অবশ্যই অনেক আগে হওয়া উচিত ছিল, একদমই। এখনো কেন হচ্ছে না? আর আমার শেষ কথা, এত ঘটনা হচ্ছে যে ঘটছে, আমার প্রশ্ন হচ্ছে শুভেন্দুবাবু 4 জন আত্মসহায়ক খুন হয়ে গেছেন, শেষে খুন হলেন চন্দ্রনাথ রথ, সেই খুনের তদন্তগুলো কি একেবারে তুমি অনেকগুলো জায়গা তুললে। আমার আজও মনে আছে ইডির সেই কাগজে লেখা রয়েছে যে লিপস অ্যান্ড বাউন্সের একাধিক ডুবিয়াস ট্রানজাকশনের হিসাব পাওয়া গিয়েছে, মানে সেটা নানা করে আজ থেকে প্রায় 2.5-3 বছর আগের কথা। আর শুধু ডুবিয়াস ট্রানজাকশন নয় দেবাশিস দা, আপনি একটা বেসরকারি সংস্থা চালাচ্ছেন, একটা সংস্থা লঞ্চ হলো 2013 সালে, আর 2020 সাল কি 21 সালে এসে দেখা যাচ্ছে, কোভিডের পরে এসে দেখা যাচ্ছে সেই সংস্থাটার লাভ হচ্ছে প্রায় 150%-এর কাছাকাছি। তাহলে একটা কোম্পানি কি ব্যবসা করলো যেখানে দাঁড়িয়ে বড় বড় কোম্পানিগুলো তারা ব্যবসায় মানে তাদের ব্যবসা লস করছে, আর সেই কোম্পানিটা এমন ব্যবসা করলো তার 150%। এই ইনভেস্টিগেশন একদম। আমি সুজিতদার কাছে যাব এরপরে, একটা ছোট্ট বিরতি নেওয়ার পর ফিরে আসছি। এই যে মানে এই যে জীবনতলা বলুন, আপনি মথুরাপুর বলুন, এই জায়গাটা তো সুজিতদার একেবারে চেনা। আমার এখান থেকেই থাকবে যে এই দুর্নীতির একেবারে মাথা অভিষেক হলেও, যেটা বারবার করে অভিযোগ করা হয়, পুলিশি তল্লাশি, বারবার করে চাপ, এগুলো হচ্ছে ঠিক, কিন্তু অভিষেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন, যেটা গৌরব প্রশ্ন তুলল। আমি আসবো আপনার কাছে একটা বিরতির পর, ফিরে সঙ্গে থাকুন। সুজিত কুমার পাটোয়ারি, দলটা আপনি কংগ্রেস করলেও আপনি কিন্তু অভিষেকের লোকসভার বাসিন্দা। এই যে একের পর না, আমি মূলত মথুরাপুর লোকসভা কেন্দ্রের বাসিন্দা ছিলাম, এখন জয়নগর লোকসভা কেন্দ্রের বাসিন্দা। আচ্ছা, বেশ মথুরাপুরে ছিলেন, জয়নগর মানে দক্ষিণ 24 পরগনারই লোক আপনি। আমি দক্ষিণ 24 না, ডায়মন্ড হারবার সাব ডিভিশন, সাব ডিভিশন আমার থেকে 8 ঘন্টা ট্রেন টাইম, তাও নয়। আচ্ছা, তাহলে এই যে অভিষেকের বিরাট পার্টি অফিস দেখা যাচ্ছে বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে, এবং অভিষেক বলছেন যে পাল্টা দেব, পরে ক্ষমতা আসলে ঠিক যে ইটটা ছোড়া হচ্ছে পাটকেলটাও বিজেপির দিকে ছোড়া হবে, অর্থাৎ বিজেপিরও পার্টি অফিস ভাঙা হবে। আমার কথা হচ্ছে এই যে একের পর এক দুর্নীতির অভিযোগ, তৎসত্ত্বেও লোকটা এত বড় বড় কথা বলার সাহস পাচ্ছে কোথা থেকে? শুভ সন্ধ্যা সঞ্চালক ভাই দেবাশিস ভাই, এবং তার সহ আমার অন্যান্য প্যানেলিস্ট বন্ধুরা এবং সিএনএর দর্শক বন্ধুরা। আমি এই সিএন চ্যানেলে, দাদা আপনি জানবেন, আমি এই সিএন চ্যানেলেই বলেছিলাম যে বিজেপি খুব কায়দা করে খেলছেও। এতকাল বিজেপি খেলছিল মমতাকে হটানো যাবে না, এর আগেও আমি বলেছি। পরে খুব কায়দা করে তারা কেন্দ্রীয় নেতৃত্ব বুঝে নিল, না আর নয়, এবার বিজেপিকে হটাতে হবে, এই তৃণমূলকে হটাতে হবে। এখন আরএসএসও জানে, আরএসএস এর হাত যতক্ষণ ওই অভিষেক বাবুর মাথায় আছে ততক্ষণ পর্যন্ত এই রাজ্যের বিজেপির কিছু করার নাই। এবং বিজেপি দুটো খেলা খেলে যাচ্ছে, একদিকে ঋতব্রতকে রক্ষা করে যাচ্ছে, আর একদিকে অভিষেক ব্যানার্জিকে রক্ষা করে যাচ্ছে। যদি এই রাজ্যের বিজেপি এবং কেন্দ্রীয় বিজেপি চাইতো, তাহলে অনেক আগে অভিষেকের অ্যারেস্ট হওয়া উচিত ছিল। এই কথাটা আমি এই চ্যানেলে এর আগে 6 মাস ধরে বলে আসছি, বিফোর 6 মান্থ, পুজোর পর থেকে আমি বলতে শুরু করেছি। কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আজকে বলতে পারেন জাভেদ খানের বাড়ি কেন ভাঙা হলো না? একটা বাড়ি ভাঙার পর জাভেদ খানের বাড়ি কেন ভাঙা হলো না? আজকে বলতে পারেন অভিষেকের এত দুর্নীতি, এত কিছু, ইডি সিবিআই সবার বলার না, মানে শুধুমাত্র দাদা সুজিত দা, মাঝখানে একটা কথা বলি, অভিষেকের দুর্নীতি আজকে ওই তথাকথিত বিজেপির নেতারা নয়, অনুব্রত মণ্ডলের মতো ডেডিকেটেড লোক তৃণমূলের, যে কোনোদিন পদের প্রত্যাশী ছিল না, কখনো এমএলএ এমপি হয়নি, সেই লোকটা বলছে যে পাথর থেকে 3.5 কোটি টাকা পাওয়া যেত, ওনাকে জেলে পাঠিয়ে সেটা 44 লাখ টাকা রেভিনিউ দেওয়া হতো, বাদ বাকিটা পকেটে পুততো, এবং তার মূল কারিগর ছিল অভিষেক। আজকে মদন মিত্রের মতো ডেডিকেটেড লোক, অনুব্রত মণ্ডল, এদের তো ডেডিকেশন নিয়ে কোনো প্রশ্ন নেই, দলের প্রতি আনুগত্য নিয়ে প্রশ্ন নেই,
এরা বলছে অভিষেক হচ্ছে দোষী। দোষী, তারপরেও অভিষেককে অ্যারেস্ট করা হচ্ছে না। নাচায় পুতুল যত দক্ষবাজি করে, নাচা হতে মতিমিওর প্রাচীন নরে। আজকের বিজেপি দুটোকে নাচাচ্ছে, একদিকে ঋতব্রত, আরেকদিকে এই অভিষেক বাবু। বিজেপি এই খেলাটা যদি বন্ধ না করে, আর অভিষেকের এই হুমকি দেওয়ার ক্ষমতাটা, এর পেছনেও তো বিজেপি, এর পেছনেও বিজেপি। যে বলতে পারে এই পরিস্থিতি দাঁড়িয়ে বলা সম্ভব, সেই হিম্মত, সেই গাছটা কোথায়? গাছটা কোথায়? বিজেপির জোটে। অভিষেক জানে তার মাথায় RSS এর হাত আছে, কোট আনকোট RSS এর হাত আছে, অতএব তাকে ধরতে গেলে অনেক কাঠখড় পোড়াতে হবে। এবং না, RSS এর হাত আছে ব্যাপারটা বুঝলাম, RSS এর হাত থাকবে কেন? এক মিনিট, অভিষেক ছাড়া যে কোনো এমপি আজকে এই জায়গায় যদি দাঁড়াতো, ভারতবর্ষের পার্লামেন্টের কি দলীয় কি বেদলীয়, মানে ক্ষমতাসীন দলের হোক, ক্ষমতাসীন বাইরে বিরোধী দলের হোক, কোনো এমপির যদি অভিষেক ছাড়া এই ঘটনা ঘটতো, তারা জেলের বাইরে থাকতো কি? দেখি দীপঙ্কর দা কি বলছে। দীপঙ্কর দা, RSS সমর্থন করছে অভিষেককে, এটা একদম বাস্তব। এত অভিযোগ সত্ত্বেও অভিষেককে গ্রেপ্তার করা আজও হয়নি। দেখুন, একটা জিনিস তো পরিষ্কার, আপনার এই চ্যানেলে ভোট নির্বাচনের আগে এখানে দাঁড়িয়ে একটা কথা আপনি বলেছেন, বা আমাদের বিরোধী যারা ছিল বিরোধী, তারা বলতো যে মোদি দিদি সেটিং, বলেননি? কতদিন করেছে নির্বাচন? আজকের দিনে নির্বাচনের পর প্রমাণিত হয়েছে মোদি দিদি সেটিংয়ের যে তত্ত্ব বলে যারা মার্কেট গরম করে ভোটে টিকে থাকার চেষ্টা করতো, খড়কুটোর মতো 0 থেকে 0, 0 থেকে 1 এরকম জায়গা, তারা বাঁচার জন্য তারা এই গল্পটা করে মানুষ খাওয়াচ্ছে। এরা হচ্ছে কি এক ধরনের এরা এই ধরনের তাত্ত্বিক, এরা বিদেশের বিষয়টাকে এখানে আনার পর তারা এখানে মোড়কে করে দেওয়ার চেষ্টার জন্য এবার এই জায়গায় যেটা চেষ্টা করছে এখনকার দিনে যে চেষ্টাটা করছে, ভালো তৃণমূল, ওটা ভালো তৃণমূল, তোমার চিন্তা করার কিছু নেই। তুমি কোন তৃণমূল ভাবো না, তুমি কিন্তু আরে ভাই খারাপ নিজেকে ক্যালেন্ডার দিচ্ছ যখন, তাহলে চুপ করে থাকো না। খারাপ হচ্ছে তুমি তাহলে বলো খারাপটা তোমার কথা বলে যাচ্ছে, বলো তোমার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য তো আমি এখানে আসিনি। তুমি তো ভালো খারাপ ভালো লোক না, না খারাপ লোকের উত্তর দেওয়ার জন্য আমরা নেই, ভালো হও আগে। আমরা ফ্রেন্ড রিকোয়েস্টে সারা দেব, কিরকম ভালো ববি আগের মতো। তোমার এত চিন্তা করার কিছু নেই, পালিশ চাটার মতো তুমি চিন্তা করো, তুমি পালিশ চাটা, তুমি গু চাটো না, পালিশ চাটো না, তুমি গু চাটো বসে বসে। তুমি অভিষেকের বাড়ি গিয়ে সেটা চাটো, কতটা ভালো চাটো, তুমি কতটা ভালো পারতে পারো চাটো না, অভিষেক যেটা বলেছে সেটা চাটো তুমি। আরে আচ্ছা চাটো তুমি, চাটো সেটা চাটো, কেন তুমি কতটা ভালো হবে তুমি যেটা বলে সেটা চাটতে পারো, সেটা ভালো কোনটা চাটতে পারো। একটা ইন্স্যুরেন্স প্রকল্প আছে, ইন্স্যুরেন্স প্রকল্পে কোনটা চাটতে পারো দেখো, ভালো তৃণমূল এই যে যেটা বলছো সেটা যেটা বলে দেখো তুমি একটা খোঁড় বানিয়ে রাখো, সেই খোঁড়ে গিয়ে আশ্রয় নেবে। খারাপের সাথে আমার দুঃখ, এরাই সেটিং এর তত্ত্ব বলে, এদের বুকের উপর পা দিয়ে এরা সেটিং এর তত্ত্ব বলে এখানে ভোটে টিকে থাকতে চেয়েছিল। আর এই সেটিং এর তত্ত্ব যারা বলেছিল তারাই তো তৃণমূলীকরণ হয়ে গেল। এখন যারা ফ্রেন্ড রিকোয়েস্টে সারা দেবে তারা হয়ে যাবে ভালো তৃণমূল। অভিষেককে গ্রেফতার করা হবে না কেন? ভোটের সময় অভিষেকের হেলিকপ্টার যখন সার্চ করতে শুরু করা হলো যে টাকা আছে কিনা, দুর্নীতি নিয়ে যাচ্ছে কোনো কিছু, সেই সময় এই যে বামপন্থীরা তারা চিল্লাতে শুরু করলো, তারা মুচির দিকে দিল্লিতে শুনুন কি বললো, বসে বললো যে কেন অভিষেককে সার্চ করা হচ্ছে ঠিক না, মানে কোনো কিছু ব্যবস্থা নিতে যাবে তখনই বলবে ঠিক করছে না, মমতাকে দামিয়ে রাখা হচ্ছে, দিদির বিরুদ্ধে আচ্ছা হচ্ছে না। এই কথাগুলো হচ্ছে কি হচ্ছে এক এক করে বলুক সবাই। প্রথম কথা হচ্ছে যে গত এই যে নির্বাচনের আগে যেভাবে ইলেকশন কমিশন কিংবা কেন্দ্রীয় সংস্থাগুলো এই যে হেলিকপ্টার সার্চ করছিল, সেই সময় সীতারাম ইয়েচুরি বেঁচে ছিলেন না, সীতারাম ইয়েচুরি প্রয়াত হয়েছিলেন। আপনি বলেছেন তো, আমি বলি। দ্বিতীয় কথা হচ্ছে যে আরে বামপন্থী নেতারা ধরো না ভাই, নামটা না আমি ভুল বলেছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমাদের নেতারা বলেনি, ঠিক আছে, ঠিক বলেনি যে অভিষেককে সার্চ করা হয়নি। এই হাসিটাই প্রমাণ করছে কত বড় মিথ্যাচার করছে। এটাই জান, আসলে বামপন্থীদের কাজ হচ্ছে মিথ্যাচার করা। এরা এতদিন বলে যাচ্ছে মোদি মমতা সেটিং, আচ্ছা হয়েছে, এখন সেটিংটাকে ধরতে পারছে না। আচ্ছা হয়েছে, জিরোই থাকছে, একে উঠেই ভাবছে আমরা পেয়ে গেছি সব, ঠিক আছে, একে উঠে পেয়ে গেছে সেটিংটাকে। বিরতি নেব, একটা বিরতি নিয়ে ফিরে আসছি। আমরা টপিকও চেঞ্জ করব। সঙ্গে অভিষেকের সেই বক্তব্য যে যদি যারা বিক্ষুব্ধ তারা ফিরে আসে তাহলে আমি ইস্তফা দেব। যদিও একটু আগে দীপঙ্কর দা বলছিলেন আগে ইস্তফা দিয়ে তারপর ফিরে আসার নেমন্তন্নটা কেন করলেন না। আসুন কি বলেছেন অভিষেক আজকে কালীঘাট থেকে। অনেকটা সপ্রতিভভাবে আমার মনে হয়েছে, মানে 4th of May পর থেকে আজকে অভিষেককে বেশ অ্যাটাকিং মুডে দেখতে পেলাম এবং বেশ ক্লিন শেপ দেখতে পাচ্ছি। এর কারণটা কি? সেফ জোনে রয়েছেন নাকি অভিষেক? এই যে প্রশ্ন তুলছেন এদিক থেকে সুজিত দা, এদিক থেকে গৌরব, হ্যাঁ কিসের সেফ জোন এই প্রশ্ন তুলছে বিরোধীরা, সেগুলো নিয়ে আলোচনা করবো। আসি বিরতির পর ফিরে। উনি বলছেন পাল্টা দেবে, বিজেপির পার্টি অফিস ভাঙবে। আপনি ভাবতে পারেন বিজেপির পার্টি অফিস ভাঙবে এই অবস্থায় বলছে,
মানে যেখানে বিজেপি একটা ম্যাসিভ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এসছে, ক্ষমতা আসলে বিজেপির পার্টি হয়ে যাবে। দ্বিতীয় কি বলছেন যে সবাই ফেরত আসলে উনি ইস্তফা দেবেন, কি বলেছেন বিরতির পর ফিরে এসে শোনাবো, সঙ্গে থাকুন। मैं तो पहले भी था भाई, 24 में पार्टी जीत के आया, 29 आसन पार्टी जीता, तो अगर हार का जिम्मेदारी अभिषेक बनर्जी का है, 24 में जीत का जिम्मेदारी भी अभिषेक बनर्जी का है। और अगर किसी को मेरे से दिक्कत है, मैं तो चुनौती देता हूँ भाई, 60 MLA गए, कुछ लोग गए, 20 MP गए, मैं आपको चुनौती देता हूँ, आप लौट के आओ ममता बनर्जी के पास, 24 घंटे के अंदर मैं अपना इस्तीफा दे दूंगा। ओपन चैलेंज दे रहा हूँ, आप लौट के आओ, 24 घंटे के अंदर मैं अपना इस्तीफा दे देता हूँ। 24 घंटा, चलो 24 घंटा छोड़ दो, 1 घंटा मिले যদি ডিসক্রেডিট আমার হয়, হারে, তাহলে জেতার সময় ক্রেডিটও আমার। আর যাদের আমাকে নিয়ে সমস্যা তাদেরকে অনুরোধ করব যে মানুষ বোকা নয়। আজকে 18 তারিখ, আপনি 19 তারিখ আসুন, 20 তারিখ আসুন, 21 তারিখ আসুন, যবে আসার আসুন, আজকে চলে আসুন, আপনারা ফিরে আসুন, আমি 1 ঘন্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছি, কেউ আসবে না। ডিল হচ্ছে, ওদিকে যাও, অভিষেক ব্যানার্জিকে গালাগালি দাও, তোমাকে বেঁচে থাক, তোমাকে বাঁচিয়ে রাখবো, ইডিও ধরবে না, সিবিআইও ধরবে না। যাদের বিরুদ্ধে ভুড়ি ভুড়ি অভিযোগ, তারা এখন হয় পুলিশের কাছে ধৃত, না হলে বালিশ চাটা ঋতব্রত। আমি এই জায়গা নিয়ে আমি একবার দেবব্রতদাকে জিজ্ঞেস করি, এই যে হয় তারা পুলিশের কাছে ধৃত, নয় তারা ঋতব্রত। পরিষ্কার। আমার দিবঙ্কর দা বসে বসে হাসছে, কিন্তু বুকে যে কত বড় পাথর চাপা দিয়ে আছে। একবার এই যে প্রকাশ সিং বড়াই একদম খোলাখুলি মঞ্চ থেকে সুকান্ত বললো গরু চোর, ঠিক আছে, সেই গরু চোরকে দুদিন পর আবার গিলতে হলো। আসলে কার্যত ব্যাপারটা কি জানো তো, দিল্লির যে নেতাগুলো আছে না, এদেরকে পাত্তা দেয় না, কার্যত চাকর বাকর মনে করে। কেন মনে করেন? খারাপ লাগছে শুনতে, দিল্লি থেকে ওরা চাপিয়ে, কারণ এদের নিজের যোগ্যতা এরা জেতেনি, SIR করে বিভিন্ন কেন্দ্রীয় বাহিনী টাইনি দিয়ে মস্তানি টস্তানি করে এরা জিতেছে। জিতে জানে এদের ক্ষমতাটা একটু চেঁচিয়ে বলতে যায়, এটা হবে, আরে চপ বস, এই যে বলে এদেরকে থামিয়ে দেওয়া হয়। আগামী দিনে আরও ভালো তৃণমূলের সংগ্রহ হবে, আরও ভালো তৃণমূল পাওয়া যাবে। এই যে উত্তর কলকাতার সুদীপ বন্দ্যোপাধ্যায়, এই তাপস রায়, এদের বাড়িতে ED CBI এরাই পাঠিয়েছিল, এরাই চোর বলেছিল, কিন্তু কালের নিয়মে দেখুন ওই ওয়াশিং মেশিনে ওয়াশ করে আবার ঢুকে পড়েছে। এরকম ঘটতে থাকবে, আরও ঘটবে, আরও আগামী দিনে হবে। আগামী দিনে আসতে থাকবে কিছু সাংসদ আবার রেজিগনেশন দেবে, এগুলো হবে, কিছু করার নেই, করবে। ওদের একটা দিল্লিতে একটা মোটো আছে, একটা লক্ষ্য আছে, সেই লক্ষ্য মাত্রা ওরা পূরণ করছে, তার জন্য যা যা করতে হয় সেগুলো করবে। আমরাও অপেক্ষায় আছি, আমরাও দেখছি, আমরা চেষ্টা করছি। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গ যেটা বললেন, উনি বললেন রাজনীতির সম্ভাবনায়, দেখুন সরকার তো চেঞ্জ হতে পারে, রাজনীতি পরিবর্তনশীল, 29-এ বিজেপি হয়তো চলেও যেতে পারে, সেই যেতে পারে, এখন নাও মনে হতে পারে, কারোর মনে হতেও পারে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলছি, সরকার পরিবর্তন যে আইনে হয়েছে, এবং অনৈতিক আইনে শাসকের যে আইন চলছে, শাসকের আইন চলছে বলে তো এইভাবে চলছে। তুমি আমার ফ্রেন্ড রিকোয়েস্টে সাড়া দাও, তোমার সব দোষ মুক্ত হয়ে যাবে। এই যেমন ববি হাকিম এখন সব দোষ থেকে মুক্ত, এই যেমন আমাদের অরূপ বিশ্বাস সব দোষ থেকে মুক্ত, বিভিন্ন যারা গেছে বালিশ চাটা ঋত দলে। একেবারে আমি একটু ছোট্ট করে গৌরবের থেকে, সুজিত দার থেকে নিয়ে একদম এর উত্তরটা দীপঙ্কর দার থেকে নেব। সেটা হচ্ছে যে তৃণমূলের যিনি মুখপাত্র তিনি বললেন যে সব দোষ থেকে মাপ, তার মানে এরা দোষ করেছিলেন, ওনারা জানতেন এরা দোষ করেছিলেন। তার মানে অরূপ রায়, অরূপ বিশ্বাস, ববি হাকিম, জাভেদ খান, ঋতব্রত, তাপস চ্যাটার্জি, সব্যসাচী দত্ত থেকে শুরু করে কত নাম, কত রত্নখচিত নাম বলবো দাদা, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সবাই দোষ করেছিলেন। এটা তৃণমূলের নেত্রী, মানে আমি জানি না কোন তৃণমূল এখন, যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানতেন। তার মানে এরা দোষী, তার মানে এদের দোষীদের নিয়েও তৃণমূলটা এতদিন চলেছিল। আর লাস্ট কথা আমার, অরূপ রায় বা অরূপ বিশ্বাস, অরূপ রায় তো তপন দত্ত মার্ডার কেসের চার্জশিটের আসামি, সিবিআই এখনো কেন চুপ করে বসে রয়েছে? তার বিরুদ্ধে কোনো তদন্ত হচ্ছে না, তদন্ত এগোলো না কেন? একদম একদম এই প্রশ্নগুলো দীপঙ্কর দা উত্তর দেবেন। কয়েকদিন আগে গুন্ডা দমন আইন পাস হয়েছে, প্রশ্ন গুন্ডা কারা। আজকে সংসদ, একজন সাংসদ, ভারতবর্ষের পবিত্র পার্লামেন্টে তিনি রিপ্রেজেন্ট করেন, তিনি বলছেন দল ক্ষমতা এলে অন্য দলের পার্টি অফিস ভেঙে দেবো। এটা অসাংবিধানিক কথাবার্তা। এর জন্য কেন অ্যারেস্ট এখনো হয়নি? কৈফিয়ত দিতে হবে রাজ্য সরকারকে, শুভেন্দু বাবু সরকারকে কৈফিয়ত দিতে হবে যে গুন্ডা দমন আইন পাস হওয়ার পর এমন একটা কথা একজন সাংসদ বলছেন, যে ভারতবর্ষের পবিত্র পার্লামেন্টে যিনি রিপ্রেজেন্ট করেন, তিনি বলছেন তার দল ক্ষমতা এলে তিনি বিরুদ্ধ পার্টির দল। আরে সুজিত বাবু, তৃণমূলের সাথে লড়বেন না বিজেপির সাথে লড়বেন ঠিক করে নিন।
আরে আপনি ঠিক করুন আগে আমি কার সাথে লড়বো। আরে আপনি তো বিজেপি আপনি তৃণমূলের ঠিক সাথে করুন। লড়তে বেশি উৎসুক। আপনি ঠিক আচ্ছা করুন। উত্তর নিয়ে নি দীপঙ্কর আপনি দত্ত ঠিক থেকে। করুন। কথা বলছেন কি? আচ্ছা কথা প্লিজ বলার জায়গা নিশ্চয়ই বলবো দেবে। তো, আর কথা না বলবো না, বিজেপি, না গণতান্ত্রিক তৃণমূল। দেশ, অধিকার নেই না কথা বিজেপি, বলার। না তৃণমূল, কারোর আপনি শুনুন, কে আপনার- শত্রুটা ঠিক করে নিন। রাখুন, কথা মমতা বলবো না, ব্যানার্জি বন্ধ শত্রু করবো। না নরেন্দ্র মোদী আপনার শত্রু, সঙ্গে আগে ঠিক কোনো করে কথা নিন। বলবো না। এই অবদ্ধ আচরণ করবেন না। না আপনি তো বেশি উৎসুক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবাংলার দুটোই অপদার্থ দল তো। দুটো আচ্ছা, অপদার্থ না বেশ। দল না দল আজকে পশ্চিমবাংলায় এই হাল হয়, আজকে স্যারও অভিযান হয়, আজকে কিন্তু জনগণ তো তাও বলছে না, প্রত্যেকটা নির্বাচনে তো প্রত্যাখ্যাত হচ্ছে। 50 বছর তো হলো কংগ্রেস ক্ষমতায় নেই, 50 বছর তাতে কি হলো? হ্যাঁ তাতে কি তাহলে হলো? এটাই হলো জনগণ দ্বারা আপনার প্রত্যাখ্যাত। না আবার রাহুল গান্ধীর কাছে ভোর 6টার সময় ঘুম থেকে ওঠার আগে অভিষেক ব্যানার্জি গেটে গিয়ে হাজির হয়। 50 বছর তো হলো। আচ্ছা, একটু দীপঙ্কর থেকে বলতে দিন। আমরা চোর নই, হ্যাঁ। আজকে দিন খারাপই করতে হচ্ছে কি না। চিদম্বরম, নলিনী চিদম্বরম, না মানে রাজনীতিতে যে কোনো রকম পসিবিলিটি সম্ভব, আমরা এখন এটা বুঝি, সাধারণ মানুষও বোঝেন, যে কেউ যে কারোর গলা জড়িয়ে ধরতে পারে যে কোনো সময়, মানে যদি প্রপার মানে দেবাশিসদা, এগ্রিমেন্ট হয় BJP তাহলে সঠিক পদক্ষেপ নেওয়া যেতে পারে, সেটা আমরা তো দেখেছি, আমরা তো দেখলাম যে বিজেপি সরকার এসছে, পশ্চিমবঙ্গে খুব ক্ষতি হচ্ছে, হ্যাঁ। জনগণ খুব বহিষ্কৃত। সিপিএম আর তৃণমূল কংগ্রেস এরা জনগণের সুবিধা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, নির্বাচনের সম্ভাবনার ক্ষেত্রে থাকবে না। কিন্তু আজকে একটুখানি বলি, এক্ষুনি দেখতে স্কুল করে দেখছি 82 লক্ষ হাজার কোটি টাকার পশ্চিমবঙ্গের বিনিয়োগ হওয়ার জন্য গতকাল একটা সাইন হয়েছে। আমি দেখি এগুলো আপনারা যাবেন না, কারণ কি রেল, সড়ক, পরিকাঠামো সব কিছু ক্ষেত্রে এই যে এতদিন ধরে হয়নি সেটা বলতে পারছে না। এতদিন ধরে যে বর্ডার ফেন্সিং বন্ধ ছিল, আমরা বলেছিলাম 50 দিনে ক্ষমতা আসার আগে দিয়ে দেবো, বর্ডার মাসা শুরু হয়েছে। নরেন্দ্র আর মোদী- এই যে জায়গাগুলো এগুলো কোনো ব্যাপার নেই। 2014 সালে বর্ডারে দেশের 34 সরকারে বছর ক্ষমতা আসার ছিল, পর, BSF কে শোনো না, জমি কেন বলো তো? নরেন্দ্র মোদী আপনি বলুন 2014 সালে 34 বছর সরকারে ক্ষমতা ছিল, আসার লজ্জা পর বোধ হয়। দেশে এটা কতগুলো লজ্জা বোধ শিল্প হয়, 34 স্থাপন বছরের হয়েছে, ক্ষমতায় ছিল, দেশে জমি দিতে পারেনি। কতগুলো আমরা কর্মসংস্থান 2 হয়েছে, মাসের মধ্যে সেটার 50 উত্তর দাও তুমি বাবা। আমরা 50 তুমি দিনে শুধু জমি বলো দিয়েছি। যে নরেন্দ্র বর্ডারে মোদী ফেন্সিং হচ্ছে। দেশের রাষ্ট্রায়ত্ত এটাই তো দেশ সংস্থাগুলোকে চায়। ওর রাষ্ট্রের বন্ধু নিরাপত্তা। আদানি এরা আম্বানি হাতে পাকিস্তান, চীনের কেন কাছে জনের থাকবে। দরে বিক্রি করে এদের দিচ্ছে, একটাই কথা সেটার প্রতিদিন। উত্তর দাও দাদা। একই ওসব কথা, বলে লাভ আরে নেই। দিচ্ছি তো। মমতা মানুষ বন্দ্যোপাধ্যায় উত্তর দিয়ে দিয়েছে ভাই। BGBS করে তোমরা এক এখন চুপ বছরে থাকো, 100 মানুষ কোটি, তোমাদের 150 উত্তর কোটি, দিয়ে 200 দিয়েছে। কোটি investment জিরো হওয়ার উঠতে বউ মুর্শিদাবাদে যাওয়া লাগেছে, স্বাক্ষর জিরো করেছিল। থেকে একাই টাকা উঠতে তারপরে কি মুর্শিদাবাদে হলো? যাওয়া লাগেছে। কোথায় গেল সেই আর তো বউগুলো? হয়নি। এসব বাজে জিরোর কথা বাইরে বলে যেতে লাভ নেই পারছো না, দাদা। মহাশূন্যে গিয়ে পরিষ্কার খোঁজা হবে। কথা বলো আরে টিভি যে চ্যানেলে তোমার শুনলে হলে চলে নেতা আসবে, দেশের আমাদের তর্ক প্রধানমন্ত্রী করবে। দেশে আজকে border মধ্যে security fencing কতগুলো হচ্ছে, শিল্প সেটা দিয়ে গাড়ি চালা, গড়ে কারণ তুলেছে, চীনের কতগুলো দালাল আছে, রাষ্ট্রায়ত্ত পাকিস্তানের দালাল আসতে সংস্থা পারবে গড়ে না। উঠেছে। একদম কেন বড় কথা। পেট্রোল ডিজেলের এদের দাম কথাই দেন। আজকে আকাশ তোমার ছুঁয়েছে? আকাশ ছুঁয়ে, তোমার কেন? বাড়িতে আকাশ ছুঁয়ে কেন গেছে নাকি? নীতিন গডকরির পেট্রোলের ছেলের দাম আকাশ কোম্পানি ছোঁয়া খাচ্ছে, সে কত টাকা বরাত বেড়েছে? পাবে ইথানল আরে ভাই, সাপ্লাইয়ে? পেট্রোলের সর্বোচ্চ কেন? দাম হয়েছিল কেন? কংগ্রেসের, এই তোমাদের উত্তরগুলো জোটের কে কারণে। দেবে দাদা? তোমাদের দাদা, সাথে দাও জোটে ছিল, উত্তর। তখন সর্বোচ্চ দেশের দাম মানুষ হয়েছিল জানতে চাইছে। 127 সোনার টাকা, মঞ্চু, এখন 109 টাকা, 10 টাকা ধর্মেন্দ্র চাপা প্রধান, এই যে যায়। কারচুপি করেছে এইটাই তো ধর্মেন্দ্র তোমাদের প্রধান, এটাই তার তোমরা বিরুদ্ধে সবসময় করো। আন্দোলন করছিল। এটাই সবসময় যে করো, golden উড়িষ্যার theory। পুলিশ মিথ্যা গিয়ে কথা না বলে কিছু হয় না। অবৈধভাবে আরে তাকে জিরো তুলে নিয়ে পার্টির কেন সাথে কি গেছে? কথা বলবে? তার উত্তর কে দেবে জিরো, দাদা? একটু উত্তর তার জনগণ উত্তর দিয়ে দিতে দিয়েছে। হবে। দেশের জিরোয় মানুষ উত্তর রাস্তায় জনগণ নামছে। দিয়ে দিয়েছে। জিরোর সেটা নাম মাথা রাজস্থানে পড়ো। হোক, জিরোর সেটা সাথে যোগ উত্তরপ্রদেশে দিয়ে হোক, গুন্ডাকে সেটা জিরোই হয়। মহারাষ্ট্রে হোক, জিরোর আর এই সাথে যোগ বাংলায় দিয়ে হোক, গঙ্গায় ঝুল তোমাদের মারা। বিরুদ্ধে রাস্তায় জিরোই মানুষ হয়। আজকে আছে। জিরো এবং থেকে তোমরা ওঠো মনে আগে, রেখো, একের তোমরা সঙ্গে মনে বাইরে রেখো বেরো, তারপরে যে কথা বলো। রাজ্যের বুকেও কিছুই হবে মানুষ না। তোমাদের বিরুদ্ধে টিভিতে প্রস্তুত চিল্লালে হচ্ছে। কিচ্ছু হয় না, সেটা তুমি বোঝা উত্তর যাচ্ছে। দাও দাদা। তোমাদের কেন যা আছে 15 বছর 4% ধরে এ এমনি রাজ্যের মুর্শিদাবাদে বুকে সবাই পাবে না তোমাদের CBI, খুঁজে। ED র মামলাগুলো মালদায় আর মুর্শিদাবাদে ঠান্ডা ছাড়া করে কেন নেই। চলে গেল? এমএ গেলে আচ্ছা, এবারে CBI, সবাই বলুন। আর এমএ গেলে সবাই বলুক এবার। কৃষি, মালদা মুর্শিদাবাদ 100 ছাড়া দিনের নেই। কাজ থেকে মিড ডে মিল, পেতে গেলে এই CBI মালদা মুর্শিদাবাদে মামলাগুলো, যেতে হবে, সেগুলো তারপরে কি পাওয়া হবে? যাবে, তার আগে কোথায় নেই। গেল তার ওই তদন্ত? এই যে একটা শিক্ষা বিশেষ দুর্নীতি, সম্প্রদায়ের কাছে না এই গেলে যে ভোট টাকা পাওয়া যায় মানি না। লন্ডারিং, নেই, শেষ। তার যে সিবিআই জিরো, জিরো, তদন্ত, একসাথে তার জিরো। মূল অভিযুক্ত আরে এখনো সেটাই তো। রাস্তায় ঘুরে তোমরা বেড়াচ্ছে, বলো কেন না, দাদা? তোমাদের সময় কে হয়েছিল উত্তর চিট দেবে ফান্ড দাদা? গুলো। উত্তর দাও দাদা। আমরা উত্তর কে দিয়ে দিয়েছি। উত্তর দেবে? আরে উত্তর জনগণ দিয়েছে তো। তাকে যে উত্তর খুন জনগণের করলো, জিরো পেয়েছে। কেন খুন করা হলো? জিরো পেয়েছে এর উত্তর উত্তরে। কে দেবে দাদা? হয়নি। উত্তর আছে তোমাদের উত্তরে কাছে। জিরো, জিরো, দাও জিরো। উত্তর। আরে মানুষের উত্তরে কাছে জিরো উত্তর তো। দাও।
অর্ধেকের বেশি নির্বাচনের জন্য জামানত জব্দ হয়েছে। চলো একটা বিরতি নিয়ে নিই। আরে একটা যাদের বিরতি নিই। জামানত জব্দ 100 বেশি প্রার্থী তারা বলছে হিরোর গল্প। একটা বিরতি নেব। 100 বেশি জামানত জব্দ আজকে উত্তরকন্যায় বৈঠক, যেটা দীপঙ্কর দা বলতে চাইছেন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এসছেন, সীমান্তবর্তী সুরক্ষা দেওয়া হচ্ছে, কিন্তু সুজিত দাদের নেতা অধীর রঞ্জন চৌধুরী বলছেন যে সীমান্ত সুরক্ষা নিয়ে বেশি বাড়াবাড়ি করা হচ্ছে, এর থেকে অন্যান্য জায়গায় ডেভেলপমেন্ট করলে বেটার, এটা অধীর বাবুর বক্তব্য। তো যাই হোক, আমরা এই ইস্যুতে আসবো। সঙ্গে একেবারে খোদ কলকাতার বুকে বিস্ফোরণের ঘটনা ঘটলো। বিস্ফোরক কিভাবে আসছে কলকাতা শহরের এত কাছে, কিভাবে কি বলছে পরিবারের মানুষ, বিরতির পর ফিরে এসে আমরা প্রথম শোনাবো সেটা। প্রথম যে ওই পরিবারের মানুষজন তারা কি বলছেন বিস্ফোরণের পর। একটি বিস্ফোরণ হয়, ভাড়া দেওয়ার পরে যে ভাড়া নিয়েছিল সে দুটি বাচ্চা ছেলেকে পাঠায় ব্যাগে করে বোম দিয়ে। বোম রাখার পরে মিনিট 5-6 মধ্যে বিস্ফোরণ, ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। দেখাবো একটা বিরতির পর ফিরে এসে, সঙ্গে থাকুন। सब ब्रोकर अंदर पाड़ा में रहता है, वो आया, बाड़ी वाला से बात किया, बोला है 2 आदमी रहेगा यहाँ पर रात में सोने के लिए सिर्फ। वो 2 दिन बाद कल तीसरा दिन हुआ, एक बच्चा लोग से 2 बच्चा लोग से एक तो बैग भेजा। बैग भेजने के बाद 5 से 7 मिनट हुआ, बम ब्लास्ट हो गया, पूरा वो घर बर्बाद हो गया, मेरा घर में ही पूरा ये हो गया। अगर बच्चा लोग रहता, मेरा छोटा छोटा मेरा बच्चा है सब। आप क्या कर रहे थे तब? हम घर में बैठ के थे, अच्छा, उस टाइम घर में बैठ के थे, बच्चा लोग को ट्यूशन किया था पढ़ने के लिए, हम घर में बैठ के थे, गेम खेल रहे थे, तो एक बैग धमाका हुआ, तो हम तो यार मेरा पंखा नीचे गिर गया और धमाका हो गया, पूरा बम का बारूद का महक, पूरा धुआं धुआं हो गया। घर हो गया पूरा। हम जल्दी निकला बाहर, निकल के देख रहा मेरा सर से खून गिर रहा है। দীপঙ্কর দা, এখন তো আমার কথা হচ্ছে যে সীমান্তবর্তী সুরক্ষার কথা বিজেপি বলছে, আজকে অমিত শাহ এসছেন, সব ঠিক আছে, কিন্তু একদম খোদ শহর কলকাতার মধ্যে এখনও কিন্তু বিস্ফোরক মজুত রয়েছে, এখনও কিন্তু ক্রিমিনালরা হয়তো মজুত রয়েছে। আপনি দেখুন, এই যে শাহিন শাহ বলে একজন মিডলম্যান, তার মাধ্যমে মোহাম্মদ সামিম বলে এক ব্যক্তি বাড়ি ভাড়া নিয়েছিল। এবার যখন সে ব্যাগ পাঠায় তার মধ্যে বোম ছিল, যেই বোম পরবর্তীকালে উদ্ধার হয়েছে। পুলিশ বলছে মধ্যম মাপের বোমা, যেটা আমরা আজকে জানতে পেরেছি। বিকেলের দিকে 2টো বোমাকে ডিসপোজ করা হয়েছে। এই অপরাধীরা কারা এবং এরা কি অনুপ্রবেশকারী, বা এরা কীভাবে খোদ শহর কলকাতার বুকে রয়েছে? নতুন সরকারের সময় যখন আপনারা বলছেন আইনের শাসন চলছে, তো হিসাব মতো তো বাড়বাড়ন্ত দেখতে পাওয়া যাচ্ছে এদের। আপনার যদি মনে হয় যে আজকে 3 মাস হয়নি একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে আর এটা সরকার আসার পরে বাড়বাড়ন্ত হয়েছে, তাহলে বাংলার লোককে আবারও প্রশ্ন, বাড়বাড়ন্ত হয়েছে বলিনি, বাড়বাড়ন্ত চলছে, বাড়বাড়ন্ত চলছে, হয়েছে, সেটাই তো একই ব্যাপার। তা এটা যদি মনে করেন তাহলে কিছু করেনি, কিন্তু একটা জিনিস দেখুন যে হওয়ার সঙ্গে সঙ্গের মধ্যে ওখানকার জনপ্রতিনিধি তিনি জায়গায় পৌঁছে গেছেন, পুলিশ জায়গায় সঙ্গে সঙ্গে গেছে এবং আইডেন্টিফাই করেছে, এবং যারা করেছে তাদের কিন্তু অ্যারেস্ট হয়েছে। আমরা এটাই কথা বলি যে সমস্ত জায়গায় যে সব সময় সামনে আসছে বা পারা যাবে বা আটকানো যায়, কিন্তু হলেই যে সেক্ষেত্রে খুঁজে বার করা যাবে না, চেনটা খুঁজে বার করে ট্রেলটা রয়েছে সঙ্গে। এই যেসব এলাকাগুলো ঘটনাটা ঘটছে, আমি কোন এলাকা বলছি, যারা টিভির সামনে আছে তারা বুঝতে পারছেন, এইসব এলাকায় পুলিশ তো যাওয়ার ক্ষমতা রাখতো না, পুলিশ কোনোদিন যেতে পারতো না, ভিতরে গলির মধ্যে যেখানে যা আছে যাওয়ার ক্ষমতা ছিল। আজকে পুলিশ যাওয়ার সাহস দেখাচ্ছে, যেতে চেষ্টা করছে, এবং এই ঘটনাগুলো তো সত্যি সত্যি তো পুলিশ তো আর সরকার প্রশাসন আমরা আছে, আমরা বলছিলাম করো না, এবং যারাই করছে মোহাম্মদ শাহিন থেকে শুরু করে দীর্ঘদিনের এরকম তারা সমাজ বিরোধী কাজকর্ম তাদের করে, নিশ্চয়ই প্রশাসনের গোচরে এসছে, আর গ্রেপ্তারও হয়েছে, যারা আশ্রয় দিয়েছে তারাও গ্রেপ্তার হয়েছে, এবং এরকমভাবে যারা এরকম করছে তাদের কঠোরভাবে সাজা দেওয়ার জন্য আইন হয়েছে, এই যেভাবে 24 ঘন্টার মধ্যে এই যেভাবে প্রশ্নটা আমি সেই কথা বলে, প্রশাসনের যে তৎপরতা, যে তৎপরতার সঙ্গে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে, এটা করলেই, এবং যারা করেছে তাদের যদি কঠোর সাজা হয়, এবং যে বিধান রয়েছে সেই গুন্ডা দমনের আইনের বিধানে যে সাজা দেওয়া যায়, দ্রুত দেওয়া যায়, তাহলে যারা এই কাজগুলো করেছে তারা এই কাজ থেকে সরে আসবে, তাদের মনে ভয় ঢুকবে। সেই জন্য তো আমরা গুন্ডা দমন নামে করেছি। এবং এটা নিয়ে আবার বিরোধীরা বলে যে আপনি আমাদের বলতে দেবেন না, বিরোধীরা আবার বলছে কেন আইনের দরকার, তাই একদিকে তাদেরকে ছেড়ে রাখতেও তো পারি না, তাদেরকে ব্যবস্থা নিতে হবে, এই ব্যবস্থা নিতে হবে। আর গৌরব এখানে বলার সময় বলছিল জবাব দিন, জবাব তো বাংলার মানুষ ভোটের মাধ্যমে দিয়ে দিয়েছে, আবারও ভোট হবে, আপনারা জবাব আমাদের যদি দিয়ে দেয় আমাদের বিরুদ্ধে যাবে, আর আপনাদের পক্ষে দিলে আপনাদের পক্ষে যাবে, জবাব আপনাদের দিয়ে দিয়েছে। 0 থেকে 1 এই সংজ্ঞায় আছেন, আরও বড় জায়গায় আসুন,
নিশ্চয়ই জবাব জনগণ আপনাদের কাছে দিয়ে দেবে। বেশ, সুজিত দা কি বলছেন? বলা বলি একটাই বলি প্রথমেই, যে বর্জ্য আটনি ফসকা জল নিশ্চয়ই সীমান্ত রক্ষা করতে হবে, এই ব্যাপারে দ্বিমত নেই। অজিত দা কি বলেছে আমার জানা নেই, নিশ্চয়ই এদের জেনে শুনেই বলেছে, আমি সেই বিতর্কে যাচ্ছি না। আমার একটা কথা খুব পরিষ্কার, তাহলে কলকাতার আইবি, কলকাতায় যে পুলিশ প্রশাসনের যে নিজস্ব একটা করে সমস্ত পুলিশ স্টেশনে কি থাকে, তাদের নিজস্ব একটা নেটওয়ার্ক থাকে, সেই নেটওয়ার্ক কি ফেল করছে? আমার তোমার সেই নেটওয়ার্ক ফেল করছে। দাদা কেননা কিছু যদি ছিল না, দাদা আপনার উত্তরটা বলি শুনুন আপনি, এগুলো তো ছিল না, পুরোটাই তো ভাইপোর গার্ড দেওয়ার জন্য। দাদা আপনি স্বীকার করবেন, আপনি স্বীকার করবেন কথা না, আপনি প্রশ্নটা করেছেন উত্তরটা নিয়ে, প্রশ্নটা করেছেন এগুলো তো ভাইপো আর পিছু গার্ড দেওয়ার জন্য পুলিশদের রেখে দিয়েছিল। দীপঙ্কর দা বলছেন রিস্টোর করতে আরো সময় লাগবে। এই পুলিশরা বেলাকে কেবল এসেছে, থানায় এসেছে, কাজ বুঝে নিতে শুরু করেছে, একটু ধৈর্য ধরুন, আমাকে বলতে করার দাও। সঙ্গে সঙ্গে গ্রেফতার হয়েছে। দাদা বলিনি আমি, এইটা প্রশান্ত করুন, আমাকে বলতে দাও, হ্যাঁ, শেষ হ্যাঁ। করতে দাও, শেষ করতে দিতে হবে তো। হ্যাঁ। শেষ করার আগে যদি তুমি বলো তাহলে কি করবো? আমার বক্তব্য যে প্রতিটা থানা, আমি এটা খুব দায়িত্ব নিয়ে বলছি, তাদের নিজস্ব নেটওয়ার্ক থাকে, তাহলে সে নেটওয়ার্ক ফেল করছে নিশ্চয়ই। অথবা যে আইবি, যে যারা খোঁজ খবর রাখে, প্রতি মুহূর্তে খোঁজ খবর রাখে, তারাও কি ফেল করছে? কিন্তু হ্যাঁ, সুজিত দা, ঘটনার এটা তো পরে বাস্তব, যা হয়েছে- রাজ্যে যে পরিমাণ পুলিশ থাকা দরকার গত 10 বছরে তো সেই নিয়োগ হয়নি। এই রাজ্য না, তো হয়। বলছে যে নতুন করে হয়। পুলিশে নিয়োগ হবে, নতুন প্রশাসন বলছে। প্রত্যেকটি থানায় শর্টেজ অফ পুলিশ পার্সোনেল রয়েছে, পরিষ্কার এটা। ওয়েলফেয়ার সোসাইটির নামে যেভাবে পুলিশের মধ্যে তোলা তোলা চলতো, যেভাবে ম্যানিপুলেশন হতো, সেগুলো তো ছিল। একের পর এক তো গ্রেফতার হয়েছে। শান্তনু সিনহা বিশ্বাস কি করেছে সে তো সামনে এসছে। কিন্তু লেটেস্ট যখন দেখুন, আজকেও যদি বলেন, আজকে সারাদিনে যে কোনো পুলিশ স্টেশন কিন্তু তাদের একটা নেটওয়ার্ক থাকে, এবং সারাদিনে তারা একটা নেটওয়ার্ক, তাদের বড়বাবু বা আইসি বা ওসি যাই থাকে বেশ, না কেন, দীপ- তারা ঠিক কিন্তু আছে, হ্যাঁ, বুঝতে পারি। দেবব্রত দা, না, ওই যে দাড়ি টুপি তারা খুঁজে পেয়ে গেল দীপঙ্কর দা। আর ব্যাপারটা কি জানেন তো, আপনি যদি লাদাখে চলে যান, লাদাখে দাঁড়িয়ে আপনি একটু দেশের সমালোচনা করুন, আপনি হয়ে যাবে চিনেন তালাল। কিংবা আপনি চলে যান পাঞ্জাবে, ওখানে গিয়ে যদি একটু দেশের সমালোচনা করুন, আপনি হয়ে যাবেন খালিস্তানি। আপনি একটু চলে এসে আমাদের এই বাংলায় চলে আসুন, একটু সমালোচনা করুন সরকারের, সেটা হয়ে যাবে দেশের সমালোচনা, তো আপনি হয়ে যাবেন বাংলাদেশ। আর সারা দেশেই যদি আপনি সরকারের সমালোচনা করেন, তো আপনি হয়ে যাবেন পাকিস্তানের তালে। এবং সেইভাবেই এখানে একটা ঘটনা ঘটলেই সেখানে মানে দেশের সমালোচনা না শাসক দলের সমালোচনা? শাসক দলের সমালোচনা করলে মানে দেশের সমালোচনা, বাকি তো দেশ আর শাসক দল এক জায়গায়, এই তো বুদ্ধি এরা একদম ব্যাপারটা হয়েছে এই বুদ্ধিতে দৌড়াচ্ছে বলে তো ভালো শাসক দল নিজে থেকে এক করে দিয়ে সরকার আর দেশের সরকার একটু থামো না ভাই, এইটুকু একটু বড় ভাই, ভাই আমার বলার মধ্যে চলে বিজেপিকে তুমি মনে হয়নি বিজেপিকে হ্যাঁ, শিখতে সমালোচনা পারার করো, জন্য তো সময় লাগে। হয়ে যাবে শাসক দল, মানে এই তো সরকার শিখতে সময় লাগে হয়ে যাবে তো। অ্যান্টি ন্যাশনাল। আচ্ছা, বেশ, কোথায় গৌরবের আগে থেকে নিয়ে শেষ যাবে করবো। বলো না। অ্যান্টি ন্যাশনাল এখন গৌরব ভাইপোর বলে, বলে আমি এই কারণের জন্যই বলছি, দাদা, এই যে এক ভদ্রমহিলার বাড়িটা আমরা প্রথমে চালালাম, ওনার বক্তব্য, উনি বলছে আমার বাড়িতে যদি বাচ্চারা থাকতো তাহলে একটা বড় অঘটন ঘটতে পারতো। এটা তো স্বাভাবিক, এখানে কে দেশ কে সরকার আমরা এততে যাচ্ছি না। বোমা শহর কলকাতার উপকণ্ঠে এসছে এবং একজন মানুষ ব্যাগে ভরে দুটো বাচ্চাকে বলছে এটা রেখে দিয়ে এসো। 5-7 মিনিটের মধ্যে বিস্ফোরণ, ইনস্ট্যান্ট বিস্ফোরণ ঘটলে বাচ্চা যারা রাখতে গিয়েছিল তারা মারা যেতে পারতো। গৌরব, সেটা হচ্ছে যে মানে- এই ঘটনার আগে আমি আরেকটু পিছিয়ে যান দেবাশিস দা, আপনার মনে থাকবে বকটুইতে কি হয়েছিল, যে মূল অভিযুক্ত সে সিবিআই এর হেফাজতে ছিল, সিবিআই এর হেফাজতে সে সুসাইড করেছিল বলে খবর, আমি জানি না সুসাইড আদৌ করেছিল কিনা। তা সেই মামলার তদন্ত কি হলো, কোথায় গেল সেই মামলা? আমি পরপর বলতে পারি, মুর্শিদাবাদ 2020 আল কায়দা জঙ্গি মডিউল এনআইএ এর হাতে গেছিল, সেই মামলার তদন্ত এখনো চলছে। আপনি দাড়িভিট উত্তর দিনাজপুর স্কুল সংক্রান্ত মামলা এনআইএ এর হাতে গেছিল, সেই মামলা এখনো চলছে। আপনি মালদার মোথাবাড়ি এনআইএ তদন্ত নিয়েছিল, সেই মামলা এখনো চলছে। ভূপতিনগর ভুলে গেল, ভূপতিনগর এখনো চলছে। এখন প্রশ্নটা হচ্ছে, আপনি সাজিয়ে গুছিয়ে এনআইএ কে আনবেন, সিবিআই কে আনবেন, ইডি কে আনবেন, সব কিছু করবেন, তারপরে মামলাগুলো ঠান্ডা ঘরে চলে যাবে। কিন্তু একটা জিনিস পরিষ্কার, যে রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু বলছেন পুলিশকে সম্পূর্ণভাবে পাওয়ার দেওয়া আছে, পুলিশের কাজ করবে। আরে পুলিশকে কে পুলিশের কাজ করবে? পুলিশ তো এতদিন পুলিশ তো পাওয়ার দেওয়া ছিলই, পুলিশকে পাওয়ার দেওয়া ছিল বলেই তো শাহজাহান থেকে জাহাঙ্গীর তারা এখনো জেলের মধ্যে ঢুকেছে। আমার দেশের সংবিধান আইন পুলিশকে তো তাই দিয়েছে। চলো, আজকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, দীপঙ্কর দা, দেবব্রত দা, সুজিত দা এবং গৌরবকে। না, আজকে বিজেপি আর
আলোচনা করার বিজেপি সময়। যেটা হ্যাঁ। করতে চাইছে সেটা হচ্ছে গুন্ডা দমন আইন, মানে একটা বিরাট ব্যাপার হচ্ছে। তুমি দেখো আরেকটু সময় দাও বিজেপিকে, সবেমাত্র বিজেপি ক্ষমতা এসছে, গুন্ডা দমন আইন চালু হয়েছে দুদিন আসি একটা বিরতি, একটা এই মুহূর্তে আমরা আপাতত থামাবো। আজকে আর হাতে একদম সময় নেই, প্লিজ দাদা, সবাই আজকে হাতে একেবারে সময় নেই, কিন্তু অবশ্যই নজর তো থাকবেই মানুষের। হ্যাঁ, এটা ঠিক যে একটা নতুন সরকার এসছে, তাকে গুছিয়ে নিতে ডেফিনেটলি সময় লাগবে। এই যে পুলিশের লিঙ্ক আপ নিয়োগিত হয়নি পুলিশে বছরের পর বছর, পুলিশের সংখ্যা অ্যাডিকুয়েট নেই, পর্যাপ্ত নেই থানাগুলোতে, সেগুলো ভাবতে হবে। এবং ইনপুটস, কানেকশন, ইন্টেলিজেন্স যে কথাগুলো আসছে বা ডিআই এর কথা যে আসছে, এগুলো আস্তে আস্তে রিস্টোর হতে কিন্তু সময় লাগবে। কিন্তু তার মধ্যে অপরাধীদের অপরাধ মনস্কতা আটকানো এবং আপনাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্বও কিন্তু সরকারের, সেটাও মাথায় রাখতে হবে। আসুন, আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। পরের খবরের জন্য সঙ্গে থাকুন, নজর রাখুন ক্যালকাটা নিউজে। নমস্কার।